প্রিয় দর্শক, ঈদ মোবারক। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠের ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আজকের এই আয়োজনে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। ঈদ মোবারক। জি, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রথমে যেটি জানতে চাই, আপনি এখন একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী, ছিলেন রাজনীতিবিদ, একটি দলের চেয়ারম্যান। এই মন্ত্রিত্বের জায়গাটা কি আপনি বড় দায়িত্ব হিসেবে এনজয় করছেন, নাকি এটি একটি নিছক সারপ্রাইজ আপনার কাছে? না, আসলে মনে করেন রাজনৈতিক দায়িত্ব আর সরকারি দায়িত্বের ভিতরে একটা বিশাল ফারাক আছে। রাজনৈতিক দায়িত্ব আপনি নিজেকে নিজে অ্যাকাউন্টেবল করেন জনতার কাছে। সরকারি দায়িত্বে আপনি অটোমেটিক্যালি অ্যাকাউন্টেবল জনতার কাছে, সরকার ব্যবস্থার কাছে। এবং সরকারি দায়িত্বর পরিধি আসলে যেমন মেপে দেয়া, আবার ওই পরিধির ভেতরে ইনফিনিটিজমও অনেক ছোট ছোট অনেক কাজ আছে যেগুলো করে আপনি শেষ করতে পারবেন না। আবার রাজনৈতিক দায়িত্বে আপনার কোনো পরিধি নেই, আপনি সব কিছু নিয়েই কথা বলতে পারেন, সব কিছু নিয়েই কাজ করতে পারেন। দায়িত্বের পরিধি অনেক বেড়েছে। এখন সেই দায়িত্ব নিয়ে কাজ করছি, স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি। দায়িত্ব যে আমাকে দেয়া হয়েছে তার জন্য প্রথমে বাংলাদেশের জনগণ, মানে যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, পার্লামেন্টে নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং তারপর আমার উপরে আস্থা রেখে আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আপনি এনডিএমের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনের আগ দিয়ে আপনি বিএনপিতে যুক্ত হয়েছেন। এটি একটি বড় ধরনের পরিবর্তন হিসেবেই অনেকে দেখছেন। আপনি ঢাকা 13 আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপিতে অনেক সিনিয়র নেতৃত্ব, ত্যাগী নেতৃত্ব ছিলেন। ভেতরে ভেতরে তাদের মধ্যে এক ধরনের মনোদ্বন্দ্ব আছে, বা দলের ভেতরে এক ধরনের অস্বস্তি আছে আপনাকে ঘিরে বলে আমরা জানি। আপনি সেই অস্বস্তিটা কিভাবে মোকাবেলা করছেন? এটা কোয়ালিশন সরকার, মানে আমরা যারা যুগপৎ আন্দোলনে একসাথে ছিলাম, সকলে মিলে নির্বাচনে গেছি। কোন দলের কত বড় কত পুরনো নেতা ছিল এটা রেলেভেন্ট হলো সরকার পরিচালনার দায়িত্ব কিভাবে এসছে এবং কিভাবে এই সরকারটা পরিচালিত হবে, সেই জায়গায় আমরা সকলে কাজ করছি। বাকি যে কোনো দলের আমাদের মন মানসিকতার বা আমাদের সরকার পক্ষের সকল নেতাকর্মীকে নিয়ে, আপনি যদি লোকাল লেভেলে বলেন, সকল নেতাকর্মীকে নিয়ে আমি কাজ করছি। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই। যদি কেউ বলে থাকে আমার মনে হয় খুব ভুল বলেছে, বা কিছু নিজেদের স্বার্থপরায়ণ কিছু গোষ্ঠী থাকে, এটা দল মানে কোনো দল রিলেটেড না, কিছু স্বার্থপরায়ণ গোষ্ঠী থাকে, তারা নিজেরা কি পাচ্ছে না পাচ্ছে, পৃষ্ঠপোষকতা কতখানি পাচ্ছে না, এইগুলো নিয়ে তাদের দুশ্চিন্তা থাকে। এরকম কিছু লোকজনের কমপ্লেন থাকতেই পারে, এটা দিয়ে আমার কিছু আসে যায় না, বৃহত্তর জনগণেরও কিছু আসে যায় না। এনডিএমের ববি হাজ্জাজ এবং বিএনপির ববি হাজ্জাজ, এই দুটোর মধ্যে কোন পরিচয়টাকে এখানে আমি আরেকবার একটু পরিষ্কার করি, কোয়ালিশন সরকার এবং নির্বাচনের সময় নির্বাচনের স্ট্র্যাটেজিক কারণে আমি ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছি। নিঃসন্দেহে আপনি শিক্ষা প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। আপনার কাছে শিক্ষা নিয়ে অনেক কিছু আমাদের জানবার আছে। আপনি জানেন যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার একটা বড় সংকটের জায়গা হচ্ছে ঘন ঘন পরিবর্তন এবং অনেক মাল্টি ডাইমেনশনাল। জেনারেল শিক্ষা ব্যবস্থা, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, অনেক ধরনের। যেই সরকার আসে সেই সরকার বলে যে আমরা এটা একীভূত করব, আবার ঢেলে সাজাবো। আপনাদের সরকারও বলছে যে এটি ঢেলে সাজাতে হবে। আসলে এই যে বারোয়ারি একটা শিক্ষা ব্যবস্থা, আপনি অক্সফোর্ড গ্রাজুয়েট একজন শিক্ষিত, কি মনে করেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে কি আদৌ একমুখী করা সম্ভব? অ্যাবসলিউটলি সম্ভব। দেখেন, আমাদের দেশে অনেক স্ট্রিমস অফ এডুকেশন আছে, ভিন্ন ভিন্ন স্ট্রিমস। আমি কিছুদিন আগে আমার একটা বই পাবলিশড হয়েছে, আগামী তো আরও অনেক বই আসছে। বাট শিক্ষা ব্যবস্থার উপরে একটা আমার বিগত দিনের অনেক রিসার্চের ভিত্তিতে পাঞ্জেরি প্রকাশনী, একটা বড় প্রকাশনী, তারা একটা কম্পিলেশন করে একটা বই পাবলিশ করেছে। তো সেই বইটাতেও যেমন পরিষ্কার যেটা আলোচনায় আছে, মানে আমার রিসার্চ থেকে যেটা বলেছি, যে 27 ধরনের স্ট্রিমস আমাদের দেশে আছে শিক্ষা ব্যবস্থার। তো আমাদের দেশে 27 স্ট্রিম আছে, অনেক উন্নত মানের দেশে অনেক স্ট্রিম অফ এডুকেশন আছে, 5টা 10টা 20টা 25টা এরকম থাকে এক জায়গায়। পয়েন্টটা কতগুলো স্ট্রিম আছে সেটা না, পয়েন্ট হল এই স্ট্রিমগুলোর ভিতরে কোনো সমীকরণ আছে কিনা। এই সমীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে একটা সামঞ্জস্য আনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন দায়িত্ব নিয়েছি এই সামঞ্জস্যগুলো আনার। যেমন আমি প্রাথমিকের দায়িত্বে আছি,
তো যত প্রাথমিক ডিল করে 4 বছর বয়স থেকে 10 বছর বয়সের শিশুদের পর্যন্ত। সো প্রাক প্রাথমিক মানে 1 2 3 4 5 এই ক্লাসগুলো রিলেটেড। সো এই বয়সী শিশুরা যেই জায়গায় পড়াশোনা করবেন প্রত্যেকটা আমার মন্ত্রণালয়ের অধীনে পড়ে। এমনিতে আমার মন্ত্রণালয়ের অধীনে 65,000 প্লাস সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। বাকি যত বিদ্যালয় আছে পুরো বাংলাদেশের জমিনে যারা এই বয়সে কেটার করে তারা সবাই আমার মন্ত্রণালয়ের জুরিসডিকশনের অধীনে পড়ে। এত বছর যেটা হয়েছে, আপনি বললেন না সব সরকার এসে অনেক কথা বলে, অনেক কথা বলতে পারে। জনাব তারেক রহমানের সরকার, এই সরকার কাজে বিশ্বাসী, আমরা কথা বলার জন্য আসিনি। সো এই যে সমন্বয়টা, ওই যে সমীকরণ আনা সব কিছুতে, এই সমন্বয় করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। ইতিমধ্যে সকল ইংলিশ মিডিয়াম, সকল বাংলা মিডিয়াম প্রাইভেট, সকল বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন প্রাইভেট, এদেরকে আমরা একত্রিত করেছি। আমরা 4-5টা কমিটি ইতিমধ্যে, মানে ঈদের পরপরই কমিটিগুলো অ্যানাউন্স হবে, মানে আমরা তালিকা নিয়ে নিয়েছি, কমিটিগুলো ঈদের পরে অ্যানাউন্সড হবে। এই সমন্বয় কমিটি, অ্যাডভাইজারি কমিটি হবে এগুলো প্রত্যেকটা, এবং প্রত্যেকটাতে আপনার ওই ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন, বাংলা মিডিয়াম, এখান থেকে আপনার এসে থাকবে, মেম্বার্স থাকবে প্রত্যেকটা কমিটিতে। এই কমিটিগুলো এই যে সমন্বয়ের জন্য, যে কারিকুলাম সমন্বয়ের জন্য একটা অ্যাডভাইজারি কমিটি থাকবে, ক্যালেন্ডার সমন্বয়ের জন্য একটা অ্যাডভাইজারি কমিটি থাকছে, টিচার স্ট্যান্ডার্ড সমন্বয়ের জন্য একটা অ্যাডভাইজারি কমিটি থাকছে, আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সমন্বয়ে একটা অ্যাডভাইজারি কমিটি থাকছে। সো এভরিথিং ফ্রম একটা ক্লাসরুমের সাইজ কত হবে, কতগুলো স্টুডেন্ট ধরার জন্য, পার ক্লাসরুম মানে কতগুলো স্টুডেন্টের জন্য প্লেগ্রাউন্ডের সাইজ কী থাকবে, প্লেগ্রাউন্ডে কী থাকতে হবে, ক্লাসরুমে কী থাকতে হবে, এটার জন্য পুরো একটা আলাদা অ্যাডভাইজারি কমিটি এদেরকে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো লার্নিং এক্সপার্টস নিয়ে নির্ধারণ করছি, এদেরকে নিয়ে দিয়ে দিচ্ছি যেন সমন্বয়টা কেউ বলতে না পারে আজ থেকে 2 বছর পর বা 1.5-2 বছর পর যখন এটা আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব, তখন কেউ যেন বলতে না পারে হঠাৎ করে সরকার আমাদের উপর একটা চাপিয়ে দিয়েছে। না, সবার সাথে আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিসেস তৈরি করে তারপর এটা করার পর 100% সবাই এগ্রি করবে না, 100% সবাই কিছুতেই এগ্রি করে না। আজকে আপনি এত সুন্দর একটা স্যুট পরেছেন, কেউ হয়তো আজকে এই টিভি শো দেখতে দেখতে বলছে ঈদের প্রোগ্রাম যদি এটা পাঞ্জাবি পরতো, বা কেউ আর বলবে আর ঈদের প্রোগ্রামটা শেরওয়ানি পরতো। সবার মতবিভেদ থাকবে, কিন্তু আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থা বেস্ট প্র্যাকটিসেস দিয়ে গড়তে চাই, যেন আগামী দিনগুলোতে আমাদের কখনো ঘুরে পিছে তাকাতে না হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু ল্যাকিং ছিল, আমরা আমাদের তরুণ সমাজকে কিছু দিতে ব্যর্থ হয়েছে। আজকে যেটা অ্যাকচুয়ালি হয়েছে, এই যে আপনি বললেন একটা কথা দিয়ে শুরু করলেন, প্রত্যেকটা সরকার আসলে বলে তারা ঢেলে সাজাবে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই কোন সরকার কি বলল, আমাদের সাথে কোনো কম্প্যারিজন নাই। এগেন আমাদের সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার অন্য সব সরকারের থেকে ভিন্ন, এটা আমার ধারণা, এটা আমার পার্সোনাল ধারণা। তবে বিগত দিনগুলোতে এই যে ঢেলে সাজিয়েছে, আজকে রেজাল্টটা দেখেন, রেজাল্ট কিছু এসেছে, কারিকুলাম ঠিক আছে, স্ট্যান্ডার্ড টিচাররা টিচিং প্র্যাকটিস ফলো করছে, স্কুলের বিল্ডিংগুলোতে যেয়ে দেখেন স্কুলগুলো কি আসলে লার্নিং ওরিয়েন্টেড। সো এই সব জায়গায় যদি ফেলিয়ার থাকে, তাহলে এই ফেলিয়ার থেকে যদি আমাদের উত্তরণ হতে হয়, আমাদের যদি বেরিয়ে আসতে হয়, তাহলে ঢেলে সাজানোর কি প্রয়োজন নেই? নিঃসন্দেহে ঢেলে সাজানোর প্রয়োজন আছে বটে, আসলে কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যেটি প্রয়োগের ক্ষেত্রে অনেক বেশি প্রকল্প ভিত্তিক হয়ে ওঠে। আমরা দেখি যে যতটা না ঐকান্তিকভাবে আন্তরিকভাবে সেটি বাস্তবায়নের চেষ্টা থাকে, প্রকল্প করে বড় বড় বিনিয়োগ এনে খরচাপাতি করা। আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আরেকটা বড় প্রতিবন্ধকতা হলো যে ঘন ঘন সিলেবাসের পরিবর্তন। আমরা দেখলাম যে এর আগে যখন আওয়ামী লীগ সরকার, তারা 5ম শ্রেণীতে তারা পিইসি একটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করলো, সারা দেশে মহাসমারোহে ঢাকঢোল পিটিয়ে এসএসসির মতো করে পরীক্ষা নেওয়া হয়, শিক্ষার্থীদের উপর একটা মানসিক চাপ অনেক দিন ধরে চললো, পরবর্তীতে আবার শিক্ষাবিদদের চাপে বা অভিভাবকদের চাপে সেখান থেকে সরে এলো। তো এই যে ঘন ঘন সিলেবাসের যে পরিবর্তন, এর ফলে যে লার্নিং লস, শিখন ঘাটতি তৈরি হচ্ছে, সেটা আসলে আপনারা কিভাবে পোষাবেন? আপনারাও কি একটা নতুন সিলেবাসে যাবেন এবং কারিকুলাম ফুল নতুন কারিকুলামে যাবেন? এটা কত দিনে কত ধাপে এটা এস্টাবলিশ হবে? এবার আমি আপনাকে বলি তাহলে। প্রথমত কারিকুলাম জিনিসটা ইজ এভার ইভলভিং। সো ওই যে একটা ধারণা করা যে কারিকুলাম চেঞ্জ হবে, প্রবলেম না, কারিকুলাম ইজ সাপোজ টু চেঞ্জ। যেমন আপনার টেস্ট চেঞ্জ হবে, আপনার জ্ঞান চেঞ্জ হবে, আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান সাইকোলজি চেঞ্জ হবে, চাইল্ড সাইকোলজি চেঞ্জ হবে, কারিকুলাম কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকবে। সো আজকে 2026-এ যে কারিকুলাম আছে, এটা যদি 2036-এ থাকে, সাপোজ 2026-এ আমাদের বেস্ট কারিকুলাম, গ্লোবাল পুরো বিশ্বে বেস্ট কারিকুলাম, সেম কারিকুলাম যদি 2036-এ থাকে, এটা আর বেস্ট কারিকুলাম না, কারণ এটা ইভলভ করেনি। সো কারিকুলাম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এটা মাথায় রাখতে হবে, কারিকুলাম ইজ মেন্ট টু ইভলভ। সিস্টেমটাই, এটা এক জায়গায় আটকে থাকার কথা না, এটা ইভলভ করবার কথা, এটা প্রথম। দ্বিতীয়তে আসি, বিগত দিনগুলোতে স্পেশালি গত 15-17 বছর যে ঘটনাগুলো ঘটেছে, এই কারিকুলাম চেঞ্জগুলো
যেইভাবে কারিকুলাম চেঞ্জ আসা উচিত, যেমন আপনি কাপড় চেঞ্জ করতে হবে, আপনি আজকে এই কাপড়টা খুব সুন্দর, খুবই ভালো, 5 দিন ধরে যদি আপনি চেঞ্জ না করে এই কাপড়টা পরে থাকে তাহলে দুর্গন্ধ বেরোবে না? সো এটা এভরিভাবিং চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ করার সময় কি চিন্তা করে চেঞ্জ করেছেন? আপনি আসলে যে কাজ করছেন সেই কাজের কথা চিন্তা করে চেঞ্জ করেছেন, র্যান্ডম জাস্ট চেঞ্জের খাতিরে চেঞ্জ করেছেন, স্যুট চেঞ্জ করে একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে নেক্সট দিন সেটে চলে এসছেন। মানে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জিতে কোনো অসুবিধা নেই, বাট সেটের জন্য হয়তো মানানসই না, এটা আপনিও হয়তো মানবেন। তো সেই জায়গা থেকে এর আগে স্পেশালি গত 15-17 বছর যে ঘটনাগুলো ঘটেছে, এই কারিকুলাম চেঞ্জগুলো বেস্ট প্র্যাকটিসেসকে নজরে নেওয়া হয়নি, আমাদের জাতীয় কনটেক্সটকে নজরে নেওয়া হয়নি, আপনার ওই লোকাল কনসেনসাস তৈরি করা হয়নি যে যারা এটা বাস্তবায়ন করবে তাদের তো মানতে হবে, কনসেনসাস তৈরি করা হয়নি, এবং সময় দেয়া হয়নি। 4টা বড় ব্যর্থতা। মানে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস কি, কোন জিনিসগুলো ভালো আমরা জানি, আজকে 50 বছর আগে যেটা ভালো ছিল আজকে তো সেটা ভালো না, তাহলে সেটা করেছে কিনা? গত 17 বছর করে নাই। লোকাল কনটেক্সট, নরওয়েতে যেটা হচ্ছে সেটা কি বাংলাদেশের জন্য উপযোগী? অবভিয়াসলি না। আমাদের কামাই সেম না, আমাদের চিন্তা চেতনা সেম না, বাপমার অবস্থান সেম না। আপনারা কোন মডেলটা ফলো করছেন কারিকুলাম চেঞ্জ করার ক্ষেত্রে, গ্লোবাল কোন মডেলটা? আমরা গ্লোবাল এক্সপার্টসদেরকে নিয়ে, লোকাল এক্সপার্টসদেরকে নিয়ে, এগেইন যেটা বললাম সবাইকে নিয়ে কমিটি অ্যাডভাইজারি প্যানেলও তৈরি করছি, সকল কনসেনসাস নিয়ে আমরা কমপ্লিটলি নতুন যেটা বেস্ট স্ট্যান্ডার্ড হতে পারে আমাদের কনটেক্সটে সেটা তৈরি করছি। জি। এবং সেটা তৈরি করার পর একটা জাস্ট কুইক শেষ করে নিই। নিঃসন্দেহে। সেটা তৈরি করার পর আমরা যেভাবে জিনিসটা নির্ধারণ করেছি বা যেভাবে আইডিয়ালি করতে চাই, এখন আমরা প্ল্যানিং স্টেজে আছি। এখন এই যে সব কমিটি ফরমেশন, সবাইকে দাওয়াত দেওয়া, ডাক দিয়ে এগুলো চলছে। আমরা 3 মাস মাত্র হয়েছে সরকারে এসেছি। আগামী 3 মাসে এই প্ল্যানিংগুলোর পুরা দমে কাজ শুরু হয়ে যাবে। তারপরের 6 মাসের ভেতরে আমাদের এক্সপার্টসদের ফিডব্যাক আমরা নিয়ে নিব, বা আরও আগে আমরা ফিডব্যাক নিয়ে নিব, সেটা আমরা আশাবাদী। এরপরে আমরা চলে যাব পাইলটিংয়ে। আমরা 3 to 6 মান্থস পাইলটিং করব এবং দেশব্যাপী পাইলটিং করব। আমরা মিনিমাম 15 থেকে 20টা ডিফারেন্ট কনটেক্সচুয়াল পাইলটিং করব। সো সিলেবাস পাইলটিং, জায়গা পাইলটিং, অনেক কিছু ধরনের। এই পাইলটিংগুলো করার পর এই পাইলটিংয়ের রেজাল্টসের উপরে ভিত্তি করে আমরা ফাইনাল কারিকুলামটা সাজাবো। সাজাবার পর আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট 1 বছর সময় দিতে, যে এই কারিকুলামটা প্রমলগেট করতে। মানে এই 1 বছর ধরে এই কারিকুলামটা টিচার ট্রেনিংয়ে ঢুকে যাবে, সকল জায়গায় প্রচারিত হওয়া শুরু হবে, স্কুলে কুলে যাবে, বাচ্চার গার্ডিয়ানদের কাছে যাবে, প্রাইভেট স্কুলে যাবে, সব জায়গায় যাবে, কারণ ওই যে সমন্বয়টা করতে হবে। এবং ওই 1 বছর ধরে সমন্বয় হবার পর, ছড়িয়ে যাবার পর 1 বছর পরে যে, সো আইডিয়ালি আমরা টার্গেট করছি 2 বছরের মাথায় যে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব এই নতুন কারিকুলামের। জি। আরেকটা পরিবর্তন ঘটে রাজনৈতিক সরকার পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থায়। দেখা যায় সিলেবাসে কিংবা পাঠ্যক্রমে এমন কিছু, পাঠ্যপুস্তকে এমন কিছু পরিবর্তন সরকারগুলো আনতে চায় যেটি তাদের মতাদর্শকে তুলে ধরবে, কিংবা এক ধরনের মূল্যবোধকে তারা তুলে ধরতে চায় তাদের মতো করে। ফলে দেখা যায় এটি নিয়ে আবার বিভিন্ন আন্দোলন হয়। যখন বাংলা বইয়ে ছিল বাবরের মহত্ব, কিংবা এই ধরনের কবিতা, কিংবা বায়েজিদ বোস্তামির যে কবিতাটা, গল্পটা আমরা জানি, মায়ের জন্য দূর থেকে পানি আনা, এমন নৈতিক দিক সমৃদ্ধ করে এমন কিছু অনুচ্ছেদ কিংবা কবিতা বাদ দিয়ে আবার অন্য অন্য জিনিসগুলো আনা হয়েছে। কখনো আবার এটি নিয়ে এক ধরনের সাম্প্রদায়িক দ্বন্দ্ব দেখা গেছে দুপক্ষের মধ্যে। তো বিএনপি সরকারও কি সে একই পথে হাঁটবে? দেখেন, পলিটিসাইজেশন অফ কারিকুলাম এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন না, আমি পার্সোনালি তো বিশ্বাস করি না, বাট মোর ইম্পর্টেন্টলি সরকারের দায়িত্বে যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি বিশ্বাস করেন না। উনি বারংবার বলেছেন যে কিছু জায়গায় স্পেসিফিক ওই টার্গেটের বাইরে অন্য কোনো কিছুর হস্তক্ষেপ যেন না হয়, এবং এর ভেতরে প্রধান দুটো জায়গা হলো শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা। সো আমি শিক্ষা নিয়ে যেহেতু আছি, শিক্ষা নিয়ে কথা বলি। তো এখানে বিগত দিনগুলোতে এরকম, আমি জানি আপনি যেটা বললেন, আমি নিজেও আপনার সাথে পুরোপুরি একমত। মানে ওই আপনার প্রেস ক্লাব চত্বরে বা অনেক জায়গায় আমরাও মিছিল করেছি, আমরাও সর্ট অফ হিউম্যান চেইন তৈরি করেছি এগুলোর বিরোধিতায় বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে। আগামী দিনগুলোতে আমরা যেটা আমাদের শক্ত প্রচেষ্টা আছে এবং থাকবে, যে কারিকুলাম এবং এটা রিলেটেড সব কিছু জিনিস যেন পলিটিসাইজেশনের বাইরে থাকে। বেস্ট এক্সপার্টরাই যেন এটার ফর্মুলেশন করে, বেস্ট এক্সপার্টসরা যেভাবে করবে সেটার ভিত্তিতে এই জিনিসগুলো তৈরি হবে। এবং এগেইন সব জায়গায় কিন্তু অ্যাডভাইজারি প্যানেলও দেওয়া হচ্ছে যেন সর্ট অফ কনসেনসাস থাকে। সো আমরা এমনভাবে তৈরি করতে চাই যেন এটা
বিশ্ব মাপের হয় এবং র্যান্ডম আবল তাবল চ্যালেঞ্জের মুখোমুখি না হয়। তারপর এটাও যদিও অগ্রিম বলে রাখি যে রাজনৈতিক অঙ্গনের কিছু জিনিসই থাকে যে বিরোধিতা করা, বিরোধী দলের কিছু সময়, এগেন আমি বলছি না যে কোনো বিরোধী দল আমাদের এই কাজগুলোকে বিরোধিতা করবে, বাট কিছু জিনিস থাকেই ভাই, মানে দুটো বলার থাকে। আপনি টকশোতে যখন, আপনারা তো টকশো করেন, এই মঞ্চেই করেন, টকশোতে যখন তিনজনকে আনবেন, একজন একটা কথা বললে আর একজন না একজন, মানে দুজনের মধ্যে যে কোনো একজন তো এটার বিরোধিতা করবে, এরকম হালকা কিছু থাকতে পারে, বাট আমাদের ফোকাস থাকবে এক্সপার্ট লেড কারিকুলাম ডিজাইন। এখন ধরেন এই ধরনের নতুন কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে নানা ধরনের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়, আপনি অ্যাডভাইজারি বডির কথা বলছেন, এক্সপার্টের কথা বলছেন। আগের যে অন্তর্বর্তী সরকারের অনেকগুলো সংস্কার উদ্যোগের মধ্যে একটা প্রত্যাশিত সংস্কার ছিল শিক্ষা সংস্কার, এবং শিক্ষাবিদদের একটা হতাশার জায়গা যে সরকার অনেক কমিশন করেছে, কোনো শিক্ষা কমিশন করে নাই। তো স্থায়ীভাবে একটা এই শিক্ষা ব্যবস্থাটাকে একটা শক্ত কাঠামোর উপর দাঁড় করে রাখবার জন্যে সরকার যেই আসুক যেন একটা কমিশন এটি দ্বারা পরিচালিত হয়। বিএনপি সরকার বা আপনাদের সরকার কি কোনো তেমন পরিকল্পনা আছে শিক্ষা কমিশন করার? এই ধরনের কমিশনের পরিকল্পনা আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে যে ছিল সেই জিনিসগুলো আগামী দিনে তৈরি হবে। তবে আসলে কমিশনের কাজটা কি, হোয়াট উড বি দ্য জব অফ দ্য কমিশন? একটা শিক্ষানীতি তৈরি করা এবং সেই শিক্ষানীতি বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা দেখা। তাহলে হোয়াট ইজ দ্য জব অফ দ্য মিনিস্ট্রি? মানে আপনি যেটা, মানে এগেন, যদিও আমাদের জোটের নির্বাচনী ইশতেহারেই ছিল এই ধরনের ম্যানিফেস্টো কমিশন থাকবে, সো আমি আশাবাদী আগামী দিনগুলোতে খুব শীঘ্রই হয়তো এই ধরনের কমিশন ফর্ম হবে। কিন্তু আমি পার্সোনাল জায়গা থেকে বলছি যে কমিশন ইজ মেন্ট টু বি এ ওয়াচডগ। ওয়াচডগ আপনার কেমন লাগে? আপনার সরকারের একটা দায়িত্ববান মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয় যদি কাজ না করে তখনই তো ওয়াচডগটার প্রয়োজন। তো মন্ত্রণালয় যদি কাজ করে তাহলে ওয়াচডগ দিয়ে কী করবেন? আর তবুও এগেন আমাদের ম্যানিফেস্টোতে আছে, সো ইনশাআল্লাহ এই ওয়াচডগ তৈরি হবে, আমি আশাবাদী। আপনি বলছিলেন যদি কমিশন থাকে তাহলে মন্ত্রণালয়ের কাজ কি? না, আমি বলছি মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে তাহলে এই ওয়াচডগের প্রয়োজন কি? কারণ মন্ত্রণালয় তো আপনারই, ইন দ্য সেন্স যে সরকার, আমি সরকার হিসেবে বলছি কিন্তু কোনো ব্যক্তি হিসেবে বলছি না। মন্ত্রণালয় তো সরকারের না, মন্ত্রণালয়ের ভেতরে তো ইনবিল্ট মেকানিজম থাকা উচিত যে তারা নিজেদেরকে মনিটরি ভ্যালুয়েশন সব কিছু করতে পারে, যেটাও কাজ কিন্তু আমরা করছি। আমরা এখন টোটালি একটা, মানে আমাদের মন্ত্রণালয়ের অধীনে একটা অধিদপ্তরকে সেপারেটভাবে আমরা বিল্ড করতে চেষ্টা করছি, যেটা থার্ড পার্টি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনের কাজ করবে। জি। সো ওই যে বাইরের দেশে দেখেন না পুলিশের ইন্টারনাল অ্যাফেয়ার্স থাকে, যে ওরা পুলিশের থেকে বাইরে পুলিশের উপরে ওরা নজরদারি করে, তো এটা আমাদের মন্ত্রণালয়ের ভিতরে আমরা করার কাজের ব্যবস্থা করছি। সো সেই কারণে আমি বলছি ইদার ওয়ে কমিশন, এগেন এডিশনাল ওয়াচডগ থাকতেই পারে, দ্যাটস নেভার এ ব্যাড আইডিয়া। এভরিথিং শুড বি, মানে যতখানি জবাবদিহিতার অধীনে সরকার ব্যবস্থাকে আনা যেতে পারে আমি বিশ্বাস করি ততখানিই থাকা উচিত। জি, আপনি বলছিলেন যে কমিশন এবং মন্ত্রণালয়ের মধ্যে কাজের ধরনটা কেমন হবে। একটা জায়গায় আপনি হয়তো খেয়াল করবেন যে এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে একদিকে তথ্যমন্ত্রী আছে, তথ্য প্রতিমন্ত্রী আছে, আবার তথ্য বিষয়ক প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও আছেন, শিক্ষা মন্ত্রণালয় একইভাবে আছেন, আবার আমরা দেখতে পাচ্ছি যুব কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আছেন। তো মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার উপদেষ্টা, এই ত্রিমুখী দায়িত্বের মধ্যে কোনো কাজের প্রতিবন্ধকতা দেখেন না? দেখেন, আইডিয়ালি এগেন আমাদের সরকার একদম নতুন, 3 মাস হয়েছে, সবাই তাদের কাজের সবের দায়িত্বগুলো ভালো করে বুঝে নিচ্ছে। আপনি যে কোনো একটা নতুন দপ্তরে গেলেও দেখবেন যে 5-6 মাস চলে যায়, স্পেশালি সিনিয়র পজিশনগুলোতে দায়িত্ব ভালোভাবে বুঝে নিতে, অর্গানাইজেশন কালচার সব কিছু বুঝে নিতে। এবং আমরা তো মনে করেন উই স্টার্টেড রানিং আর কি, হ্যাঁ, মানে আমরা ধীরে সুস্থে স্টার্ট করিনি তো কিন্তু সেই জায়গা থেকেও ট্রেডিশনালি কি হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব থাকে প্রধানমন্ত্রীকে উপদেশ দেওয়া, কার্য মানে অপারেশনসে হস্তক্ষেপ না করা, প্রধানমন্ত্রীকে ওই অপারেশনসটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে বা কি হলে নীতিগতভাবে আরও ভালো হতে পারে সেগুলো ভিত্তিক উপদেশ প্রদান করা। সো মন্ত্রণালয়ের কার্যকলাপ আর উপদেষ্টার কার্যকলাপের কোনো মানে ক্ল্যাশ বা মনে করেন ওভারল্যাপিং নেই। মন্ত্রণালয়ের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আপনার উপদেষ্টার কাজ শুরু হয়, যে মন্ত্রণালয় কাজ করবে, উপদেষ্টা প্রধানমন্ত্রীকে উপদেশ দেবেন যে এই কাজগুলো এইভাবে হতে পারে, ওইভাবে এটা বেটার হতে পারে, যা কিছু সেই হিসেবে প্রধানমন্ত্রী আবার ইনস্ট্রাকশনস পাঠাবেন মন্ত্রণালয়গুলোতে। সো এই কাজের কোনো ব্যত্যয় এখন পর্যন্ত ঘটেছে বলে আমার কাছে মনে হয় না। এবং এগেন আমার মনে হয় যে যত বেশি আপনার জবাবদিহিতার জায়গা তৈরি করা যায় সরকার ব্যবস্থার জন্য তত ভালো, স্পেশালি কারণ বিগত 17 বছর আমরা কাটিয়ে এসেছি সরকারের কোনো জবাবদিহিতা ছাড়া। সো ওই প্র্যাকটিসগুলো চেঞ্জ করার প্রয়োজন আছে।
আপনি বলছিলেন যে একটা উন্নত কারিকুলাম আপনারা প্রণয়ন করবেন যেটি বাস্তবসম্মত এবং যুগ উপযোগী, এবং আপনাদের সরকারের আরেকটা প্রতিশ্রুতি হচ্ছে যে শিক্ষকদেরকে প্রযুক্তিতে প্রশিক্ষিত করে তোলা। এখন এটির কয়েকটা চ্যালেঞ্জ আমরা দেখি যে গ্রামীণ পর্যায়ে শিক্ষকদের অনেকেই তারা কম্পিউটারটাও চালাতে জানেন না, ফলে প্রযুক্তিগত প্রশিক্ষণে তাদের আগ্রহের জায়গাটা নেই। তো এই যে নতুন আবার একটা কারিকুলাম ব্যাপক ভিত্তিকভাবে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে যে শিক্ষকদের ব্যাপক ভিত্তিক ট্রেনিং, এটির বাস্তবতা আসলে আমাদের কতটুকু? পুরোপুরি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথাটা ভুল যে গ্রামীণ আপনি গ্রামীণ ল্যান্ডস্কেপে গেলে টিচাররা কম্পিউটার ব্যবহার করতে পারে না, এটা আসলে এই ধারণাটা ভুল। প্রথমত যেটা হয় যে অনেক জায়গায়, শুধু গ্রামে না বাট গ্রামের দিকে হয়তো একটু বেশি, অনেক জায়গায় আমরা খুব আনট্রেন্ড, একেবারে আনট্রেন্ড টিচার দিয়ে দিয়েছি। সেই জায়গাটায় এই ঘাটতিটা অ্যাকচুয়ালি আছে। কিন্তু ওই সেম গ্রামে ওই সেম স্কুলে হয়তো 4টা টিচার আছে, থাকার কথা 10টা আছে 4টা, কথার কথা বলছি, এবার সবচেয়ে খারাপ যেগুলো জায়গায় অবস্থা আর কি। তার মধ্যে 2জন ট্রেন্ড 2জন আনট্রেন্ড, যেই 2জন ট্রেন্ড সেই 2জনের এই সব কিছুই তারা পারেন। হ্যাঁ, যেই 2জন আনট্রেন্ড তার ভিতরে একজন ইজিলি ট্রেনেবল, সহজে এই জিনিসগুলো পারবেন, একজন হয়তো ট্রেন করেও পারবেন না, ওনার আসলে এই চাকরি নেওয়াই উচিত ছিল না বা ওনাকে এই চাকরি দেওয়াই উচিত ছিল না। সো এই জায়গাগুলোতে ইমব্যালেন্স আছে। সো আপনি ঢালাওভাবে যে কথাটা বললেন সেটা যেমন ভুল, আবার এই কথার ভিতরে কোনো সত্যতা নেই তাও না, সেটা আমি বোঝাতে চেষ্টা করলাম। এখন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো আমরা নীতিগতভাবে একটা জায়গায় এসেছি যে এই নতুন কারিকুলামে বাই দ্য টাইম আমরা ওই জায়গায় পৌঁছাই, 2 বছর আমরা একটা টাইম লাইন, আপাতত একটা টাইম লাইন নিজেরা ধরে নিচ্ছি আর কি ইন্টারনালি। এই 2 বছর সময়ের ভেতরে আমরা ওই জায়গায় পৌঁছতে যাই যে কোনো আনট্রেন্ড টিচার আর ক্লাসরুমে ঢুকবে না। তাদের কি হবে তাহলে? তাদের ট্রেনিং হবে, যারা আছে তাদের ট্রেনিং হবে, নতুন যারা আসবে তারা ট্রেনিং নিয়েই আসবে। এবং এই জায়গাটাতে আমরা শুধু জোরপূর্বক এটা আমরা একটা ইনসেন্টিভ স্ট্রাকচারও তৈরি করার কাজ করছি। হোপফুলি সেটা তো আমরা খুব তাড়াতাড়ি ভালোভাবে অগ্রসর হতে আপনি পারবো। আনট্রেন্ডের কথা বলছিলেন, একটু আপনাকে যদি মাঝখানে বলি, আমাদের আমরা মাঠ পর্যায়ে আমাদের সাংবাদিকরা কাজ করেন এবং বিভিন্ন প্রতিবেদনও এসছে যে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বেশিরভাগই রিডিং দেখে দেখে পড়তে পারে না। এই যে চিত্রটা, এটার জন্য কি আপনি শুধু শিক্ষকদের দায়ী করছেন? কমপ্লিটলি ভিন্ন প্রশ্নে চলে গেলেন, বাট ঠিক আছে, তাহলে এবার এই প্রশ্নে আসি। মানে শিক্ষকদের প্রশিক্ষণের না, শিক্ষার্থীরা কেন রিডিং পড়তে পারছে না? ইটস এ টোটাল সিস্টেম ফেইলিয়ার। শিক্ষার্থীরা যেমন মনে করেন স্ট্যাটিস্টিক্যালি আমাদের কাছে যে অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো আসে, তো আপনার সাংবাদিক তো একটা দুটো বা দুটো 5টা স্কুলে যাবে, আমাদের কাছে তো মনে করেন 65,000 প্লাসের রিপোর্ট আসে। স্ট্যাটিস্টিক্যালি যে রিপোর্টগুলো আসে, এই রিপোর্টগুলো আসলে খুব একটা আমাদেরকে খুশি করার মতো না। হ্যাঁ, 50% প্লাস রিডিং স্কিলস ল্যাক করে। হ্যাঁ, আমার পার্সোনাল অভিজ্ঞতা, কারণ ইতিমধ্যে তো অনেকগুলো জেলে স্কুলে ইতিমধ্যে আমি পার্সোনালি যে ভিজিট করেছি, আমার পার্সোনাল অভিজ্ঞতা আরও অনেক কম হবে, হয়তো আরও অনেক কম হবে। তো এইটা শুধু টিচার ফেলিয়ার না, মানে টিচার ফেলিয়ার তো অবশ্যই, বাট পুরা সিস্টেম ফেলিয়ার। মানে শ্রেণীকক্ষে ঠিকভাবে বাচ্চাদের আনার ব্যবস্থার ফেলিয়ার, বাচ্চাদের শ্রেণীকক্ষে ইন্টারেস্টেড রাখার ব্যবস্থার ফেলিয়ার, কারিকুলামের ফেলিয়ার, শিক্ষকের ফেলিয়ার, শিক্ষকের ইনসেন্টিভ প্ল্যানের ফেলিয়ার, শিক্ষকের ট্রেনিংয়ের ফেলিয়ার। সো মানে পুরো সিস্টেম ফেলিয়ার, যার জন্য ওই যে সিস্টেম ওভারহলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সে কারণে আমরা ঢেলে সাজাচ্ছি। এবং ঢেলে সাজানো, এটা আপনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন, আপনাদের এই চ্যানেলের এই সব স্টুডিও, সব অফিস, সব সেটও এক রাতে তৈরি হয়নি, হয়তো 6 মাস 1 বছর লেগেছে। বহু সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগের অনেক পদ এখনো শূন্য রয়ে গেছে। এটি শূন্য কেন থাকছে বছরের পর বছর? এবং এই নিয়োগগুলোতে অনেক দুর্নীতি দেখা যায়, মন্ত্রীর ভাতিজা, নেতার ভাগ্নে, অমুক তমুক, এভাবেই চলে এসেছে। এটি ঠেকাবেন কিভাবে আপনারা? এবং দক্ষ শিক্ষক পাওয়ার এটি একটি বড় প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই। ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে শূন্য পদ, প্রধান শিক্ষক আমার অলমোস্ট অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অলমোস্ট অর্ধেকের মতো আইনি জটিলতার কারণে, মানে একটা স্পেসিফিক মামলার কারণে আমরা নিয়োগ দিতে পারছি না। এই মামলাটা আমরা সরকারে আসার পর থেকে অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সাথে বারবার করে কথা বলেছি, এবং অ্যাটর্নি জেনারেল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যত শীঘ্রই সম্ভব মামলার নিষ্পত্তি হবে। এগেন আমাদের ফরে বা আমাদের এগেনস্টে পয়েন্ট না, আমরা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা নিয়োগই দিতে পারছি না। আমাদের আসলে দরকার এখন নিষ্পত্তি, আমরা হারি আমরা নিষ্পত্তি চাই বা শেষ চাই, যেন নিয়োগটা দিতে পারি। সেখানে 32,000 প্লাস হেডমাস্টার আছে যেগুলো নিয়োগ দেওয়ার, সো ওটা আমরা দেব। তখন আপনার
আমাদের আসলে পদ দুটো, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক। এটা নিয়ে চেঞ্জ আসবে, সেটা পরে কথা বলছি। সহকারী শিক্ষক পদ খুব বেশি খালি নেই, 14,500 মতো খালি ছিল। সে 14,500 গত বছর অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছে, মানে পরীক্ষা নিয়েছে। আমরা এখন নিয়োগের প্রক্রিয়া আছি। তবে আমরা নীতিগতভাবে যে জায়গায় আছি যে আমরা ট্রেনিং ছাড়া কোনো নিয়োগ দেব না। সো তারা এখন সব ক্লিয়ারেন্স মোটামুটি হয়ে গেছে, এখন তাদের নিয়োগে যাবে, তারা ট্রেনিংয়ে যাবে। এবং তাদের জন্য একটা শর্ট কোর্স ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে 2 থেকে 3 মাস। দুটো প্ল্যান করা হয়েছে, একটা 2 মাসের, একটা 4 মাসের, সরি। তো এর ভিতরে হয়তো ঈদের পর আমরা একটাকে অ্যাপ্রুভাল দেবো, কারণ এটা ফুল ট্রেনিং না, ট্রেনিংয়ের জাস্ট একটা অংশ। বাট মিনিমাম এতখানি ট্রেনিং নিয়ে তারপর তারা শ্রেণীকক্ষে প্রবেশ করবে, আনট্রেন্ড শ্রেণীকক্ষে প্রবেশ করবে না। তো এই 14,500-এর এই ট্রেনিংটার পর তারা শ্রেণীকক্ষে প্রবেশ করবে। এটা হলো এইভাবে 2 বছর পর থেকে, ওই যেটা বললাম যে আস্তে আস্তে সিস্টেমগুলো চেঞ্জ হতে থাকবে। এরপরে আমরা মোটামুটি ফুললি ট্রেন ছাড়া, মানে ফুললি ট্রেন মানে কি, আমরা যেইভাবে চিন্তা করছি আপনার টিচার্স ডিপ্লোমা বা যেটাই বলি আমরা, একটা বিটিপিটি একটা ডিপ্লোমা আমাদের প্রাথমিক টিচারদের জন্য আমরা দিই, ওটা 10 মাসের কোর্স। একটা বিএড আছে, ওটা 2 বছর, কিন্তু দুটোর একটা অ্যাক্রেডিটেড না। তো আমরা এটাকেও আবার অ্যাক্রেডিটেড লেভেলে নিয়ে আসতে চাই। এবং when I say accredited লেভেল, আমি আসলে একটা গ্লোবাল লেভেলের অ্যাক্রেডিটেড লেভেলে নিয়ে আসতে চাই, যে আমাদের সর্ট অফ শিক্ষিত জনগোষ্ঠী, বিএ পাস, এমএ পাস, হোয়াটএভার পাস, তারা যদি শিক্ষক হতে হয় তাহলে তাদের এই কোর্সটা করতে হবে। কিন্তু এই কোর্সটা করার পর তারা একটা গ্লোবাল লেভেলে মিনিমাম একটা রেকগনিশন পাবে, যেখানে সে শিক্ষক হিসেবে অনেক দেশেই চাকরি পেতে পারে, প্রাথমিকের শিক্ষক হিসেবে অনেক দেশেই চাকরি পেতে পারে। সো এইভাবে আমরা স্ট্যান্ডার্ডগুলো সেট করার কাজ করছি। সব কিছু এক রাতে পারবো না, বাট আমরা করছি। সো ওখান থেকে ওই নিয়োগেরটা বললাম। সো এখন ওই আপনার সহকারী শিক্ষকের, সো নাম্বারস ইজ নট এ প্রবলেম। সহকারী শিক্ষকের প্রবলেম হলো ওই যে দুটো জায়গা। একটা হলো তাদের, তিনটা জায়গা অ্যাকচুয়ালি। একটা হলো তাদের কাজের এনথুজিয়াজম, আরেকটা হলো তাদের আপনার ওই যে আপনি যেটা বলেন একটু ট্রেনিং, আর আরেকটা হলো করাপশন। কাজের এনথুজিয়াজমের সাথে তাদের পে স্কেল, তাদের প্রমোশনের স্ট্রাকচার, এগুলো রিলেটেড। এর জন্য আমরা নতুন নীতিমালার উপরে কাজ করছি। ট্রেনিংয়েরটা কথা ইতিমধ্যে বললাম, যে আমরা আমাদের যে ইনস্টিটিউটটা আছে ন্যাপ, এই ন্যাপের মাধ্যমে আমরা ট্রেনিং রেজিমেন্টগুলো তৈরি করার কাজ করছি। সো আমাদের বিপিটিপি ডিপ্লোমা যেটা, সেটাও আরও শক্তভাবে কীভাবে করতে পারি, যেন আমরা ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশনও পাই। কারণ এখানে একটা ব্যাপার কি, যে যেই মুহূর্তে একটা ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন আমার এই ট্রেনিংটা পেয়েছে, সেই মুহূর্তে আমি জানি আমার এই ট্রেনিংটা ভালো। কারণ মানে আমার লোকজন কি বললো এটা ইম্পর্টেন্ট না, গ্লোবাল লেভেলে বলছে এটা অ্যাকসেপ্টেড, তাহলে এটা ভালো। তো আমরা ওই দিকে হাঁটছি, আমরা পয়েন্টটা বুঝতে পারছেন। আর তৃতীয় যেটা আছে কারাপশন, এটা তো ভাই আজকে না, অনেক বছর ধরে হয়ে আসছে। আমরা সব কিছুই করছি। সো কারাপশনটাও আমরা চেঞ্জ করার জন্য যে নীতিমালা, যে ওই যে এনথুজিয়াজমটা বাড়ানো, এবং এগুলো একবার হওয়ার পর সব ধরনের হস্তক্ষেপ আমরা বন্ধ করে দেবো। আজকে যেমন আছে বদলি নিষিদ্ধ, আমরা অনলাইন কিছু জায়গা ছিল, তারপর সেটাও বন্ধ করেছি। কারণ আমাদের কাছে রেগুলারলি আসে যে মানে খুবই অসুস্থ, ক্যান্সার 1 বছর ধরে, এবং বটনার, এবং এটা আসলে মানে এগেন, আপনি একটা মানুষ ক্যান্সারে অসুস্থ 1 বছর ধরে, সে অত্যন্ত অসুস্থ, অবভিয়াসলি এটা একটা মানবিক দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সে যদি এতটা অসুস্থ হয়, তাহলে সে এক স্কুল থেকে আরেক স্কুল যাওয়া তো তার জন্য ইস্যু না, তার তো ক্লাস করানোই তার জন্য বেশি কঠিন হওয়ার কথা, ক্লাস করানোই তার জন্য কঠিন হবার কথা। সো তাহলে সে কেন এই জায়গায় নিয়োগে থাকবে? এরকম অনেক ধরনের প্রশ্ন চলে আসে। আবার অনেকে আছে এই যে এই ধরনের করাপশনও আছে, যে কারণ আমরা প্রাথমিকে যখন নিয়োগ দেই, আমরা এলাকা ভিত্তিক নিয়োগ দেই, কিন্তু সো চাকরির জন্য অ্যাড্রেস ফেক করে, মামার বাসা বা খালার বাসা, কোনো আত্মীয়র বাসা, আসল বাসা দেখিয়ে এনআইডিতে অ্যাড্রেস চেঞ্জ করে চাকরির জন্য অ্যাপ্লাই করে। চাকরিটা পাওয়ার সাথে সাথে বদলির জন্য অ্যাপ্লাই করে, অ্যাকচুয়ালি যেখানে আছে সেখানে। তো এই ধরনের অনেক কিছু হচ্ছে। তো এই জায়গাগুলো থেকে উত্তীর্ণ হবার জন্য আমরা নতুন নীতিমালা এমন করে করছি বা করতে চেষ্টা করছি যেন আর কোনো হস্তক্ষেপ না হয়। মানে মন্ত্রী চাইলেও মন্ত্রী হাত দেওয়া সম্ভব না, এমপি চাইলেও হাত দেওয়া সম্ভব না, এটা সিস্টেমই, এটা আর অন্যভাবে হবে না। এভাবে করতে চেষ্টা করছি, বাকিটা তো আস্তে আস্তে আমরা দেখব। আমি যদি ভুল না করি, আপনাদের সরকারের 180 দিনের যে কর্মসূচিতে বলা আছে যে 50 ঊর্ধ্ব শিক্ষকদের প্রযুক্তি প্রশিক্ষণের কথা বলা হয়েছে। মাঠ পর্যায়ে এটি নিয়ে অনীহার বিষয়টি আমরা আলোচনা করছি। আরেকটা প্রতিশ্রুতির জায়গা আছে যে লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম এবং জুতা বিতরণ করার কথা বলা হয়েছে। আপনি জানেন যে এই ধরনের কেনাকাটায় কিন্তু অতীতে অনেক দুর্নীতি হয়েছে। আমরা যদি একটা উদাহরণ দেই, সম্প্রতি চ্যানেল 24 থেকে আমরা একটা অনুসন্ধানী সংবাদ করেছি যে আগের সরকারের নেওয়া যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন 13,000 স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে দেখা গেছে যে
লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে কম্পিউটারগুলো কেনা হয়েছে, কিবোর্ড কেনা হয়েছে, ল্যাবগুলো অচল, সেখানে ক্লাস হচ্ছে না, অনেক ল্যাব পড়ে আছে, মরিচা পড়ে গেছে। তো এটি আপনারা কিভাবে করবেন? এই আবার দেখা গেল জুতো জামা কিনতে গিয়ে আসলে হরি লুটপাট হবে কিনা? না, আচ্ছা, এখন এগেন একটা জিনিস না করা পর্যন্ত আমরা জানবো না, বুঝবো না। তবে আমি প্রথমে ডিজিটাল ল্যাব নিয়ে একটু বলে নিই। আমার প্রাথমিক এই বিগত দিনগুলোতে এই জিনিসগুলো যে করা হয়েছে, তিনটা জিনিস হয়েছে। এই যে কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া সিস্টেম দেওয়া হয়েছে, এগুলো অনেক জায়গায় চুরি বা বিক্রি করা হয়ে গেছে। কিছু কিছু লোকজন পার্সোনাল ইউজের জন্য নিয়ে গেছে, বাকি সবগুলো মরিচা পড়ে নষ্ট হয়েছে। হাজার হাজার কোটি টাকা পুরো পানিতে দেওয়া হয়েছে, এবং এগুলো হয়তো করাই হয়েছে কারোর উপরি কামাইয়ের জন্য। এখন আর সেটা আমরা হতে দেব না। যেমন এই যে এখন আমরা যখন ডিজিটাল সিস্টেমের কথা বলছি, আমরা টোটাল একটা ইকোসিস্টেম তৈরি করার কাজ করছি। টোটাল ইকোসিস্টেম মানে একটা সিস্টেম, এগেন আমি হার্ডওয়্যার বেস বলছি না, কিন্তু আমি সফটওয়্যার বেস বলছি। একটা টোটাল ইকোসিস্টেম, এবং এটা আমরা সময় নিয়ে করবো, এটাও এক রাতে হবে না, এটা সময় নিয়ে। এবং এখানে আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মানে বাচ্চারা কি পড়বে, কোন বাচ্চা কোন ক্লাসে কোন লেসনটা ভালোভাবে করলো খারাপভাবে করলো, ওইটা খারাপ করার জন্য তার কি পড়লে এটা আরও ভালো হতে পারবে, এটা এআই বেস সিস্টেম, যে এটা টিচারকে জানাতে পারবে, গার্ডিয়ানদের জানাতে পারবে, এবং একদম সেন্টার হেডকোয়ার্টার মন্ত্রণালয় থেকে আমরা যে কোনো স্কুল স্ট্যাটিস্টিক্যালি যে কোনো একটা বাচ্চা তার জিনিসপত্র আমরা ফুল দেখতে পারবো। এরকম সিস্টেম কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আমরা অনেকের সাথে আলোচনায় আছি। চায়নায় বেশ কিছু জায়গায় এই ধরনের সিস্টেম হচ্ছে, চাইনিজ সরকারের সাথে আমরা ডিরেক্ট সরকারের সাথে আমরা আলোচনা করছি। টেকনোলজিক্যাল পার্টনার্স চাইনিজ সরকারের যারা ছিল তাদের সাথে আলোচনা করছি। বিদেশি অনেক এনজিও, ইন্টারন্যাশনাল এনজিওর সাথে কথা বলছি। যেমন একটা ফেমাস আছে খান একাডেমি, বাংলাদেশের অনেকেই চিনবেন। খান একাডেমি আমাদের পার্টনার হিসেবে আসতে চাচ্ছে, তাদের সাথে আমরা আলোচনা করছি। এইরকম বৃহত্তর একটা সিস্টেম তৈরি করার জন্য আমরা কাজ করছি। এই সিস্টেমটার আউটপুট প্যানেল হিসাবে যে ল্যাপটপ বা ট্যাব বা যেটাই থাকে, সেটা এই সিস্টেমটার আউটপুট প্যানেল হিসাবে যাবে। মানে ট্যাবের খাতিরে ট্যাব দেওয়া হবে না, ল্যাপটপের খাতিরে ল্যাপটপ দেওয়া হবে না, এবং এই জিনিসগুলো তার কাজের অংশ হবে। তো কাজে তাকে এই ট্যাব দেওয়ার আগে তার ট্রেনিং হবে, এই সিস্টেমটাকে তৈরি হতে হবে, এই সিস্টেম রিলেটেড তার ট্রেনিং হবে। এর আগে আমরা যেটা করছি, প্রত্যেকটা স্কুলে আমরা চেষ্টা করছি মিনিমাম একটা শ্রেণীকক্ষে আইএফপি প্যানেল দিতে। আইএফপি প্যানেল হলো ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল, যে আপনার এখানে যেমন সুন্দর এটা চলছে, যে সেটা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলটা ইনিশিয়ালি আমাদের এই সিস্টেম সেট আপার আগে, যেটা ওই যে টোটাল ইকোসিস্টেম যেটা বলছি শিক্ষার বা প্রাথমিক শিক্ষার ফুল ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমটা তৈরি করার আগে এই ফ্ল্যাট প্যানেল যেগুলো দিব, এগুলো আমরা রেমিডিয়াল এডুকেশনের জন্য ব্যবহার করব। রেমিডিয়াল এডুকেশন মানে কি? মানে প্রত্যেকটা ক্লাসে আমরা দেখি অনেকগুলো ছাত্রছাত্রী পিছিয়ে পড়ছে। সো ক্লাস 1-এ গেলেন, ক্লাস 1-এ আমরা অ্যারাউন্ড 500 ঘন্টা বছরে পড়াচ্ছি, কথার কথা এক্স্যাক্ট হিসাবগুলো কারিকুলামে থাকবে, 500 ঘন্টা পড়াচ্ছি। এই 500 ঘন্টা পড়ার পর মনে করেন একটা ক্লাসে 40 জন ছাত্রছাত্রী আছে। এই 40 জন শিক্ষার্থীর ভিতরে 10 জন মোটামুটি সব পেরে গেছে, 20 জন অল্প একটু কম পেরেছে, 10 জন কিছুই পারেনি। এই যে 10 জন কিছুই পারেনি এবং যেই 20 জন একটু পিছিয়ে গেছে, তাদেরকেও তো আমরা ক্লাস 2-তে উঠাতে চাই, আমরা তো ফেল করাতে চাই না, আমরা চাই তারা উঠুক। তাহলে তাদের জন্য কি হবে? তাদেরকে ওই 500 ঘন্টার সাথে কোন ক্লাসে, কারণ এখন কারিকুলাম ওইভাবে তৈরি হচ্ছে, এভরিথিং সায়েন্টিফিক, রাইট? সো মনে করেন গণিত ক্লাসে সে যতটা পিছিয়ে পড়েছে, এটাতে তাকে এগিয়ে দিতে আরও 20 ঘন্টা লাগবে। ওই 20 ঘন্টা সে ওই রেমেডিয়াল ক্লাসরুমে যাবে, যেখানে ওই আইএফপি প্যানেল আছে, এবং ওই আইএফপি প্যানেলে কন্টেন্ট তৈরি করা হবে ওই রেমেডিয়ালটাকে উত্তীর্ণ করে নিয়ে আসার জন্য। এবং আইএফপি ওই রেমেডিয়াল ক্লাসের যে টিচাররা থাকবেন, 1-2 জন থাকবেন, তাকে স্পেশাল ট্রেনিংয়ে দেওয়া হবে, রেমেডিয়াল ট্রেনিং। সো এইভাবে করে এটা হলো বিফোর আমাদের ফুল ইকোসিস্টেমটা তৈরি হয়েছে। ফুল ইকোসিস্টেমটা তৈরি হবার পর ইকোসিস্টেমের ভিতরে ফুল রেমেডিয়াল প্ল্যান থাকবে। সো এইভাবে, সো আইডিয়ালি এইভাবে আমরা সাজানোর কাজ করতে চাই। এখন আপনি আসেন ইউনিফর্ম, জুতা, এগুলোর কথা। এটার পাইলটিং হচ্ছে এই বছর জুলাই মাসে আমরা পাইলটিং করছি। পাইলটিং আমরা লাখখানেক বা লাখের একটু বেশি দেব দেশব্যাপী। এটার মূল কারণ আসলে শ্রেণীকক্ষে নিয়ে আসা। আমাদের আইডিয়াল গোল, আমাদের গোল কি? আমাদের গোল হলো আমরা আমাদের সকল শিক্ষার্থীদের 4 to 10 year olds মানে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষিত করে বের করতে চাই, মানে ফাউন্ডেশনাল নলেজটা শক্তভাবে দিয়ে বের করতে চাই, রাইট? স্টেপ 1 কি? স্টেপ 1 হলো শ্রেণীকক্ষে নিয়ে আসা, ক্লাসরুমে নিয়ে আসা। তো ক্লাসরুমে আনার জন্য আমরা গার্ডিয়ানদের, শিক্ষার্থীদের ইনসেন্টিভাইজ করছি। এই ইনসেন্টিভটা আমরা তাদেরকে খাবার দিচ্ছি,
মিড ডে মিল, যেটার এখন পাইলটিং চলছে 151টা উপজেলার। এই পাইলটিংয়ের ভিতরে আমরা বেশ কিছু ভুল ত্রুটিও ধরতে পেরেছি, এগুলোর উপরে বিশালভাবে আমরা কাজ করছি। আমি নিজে পার্সোনালি আশাবাদী আগামী 1-2 মাসের ভিতরে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আগামী বছর যখন আমরা ফুল দেশের সব প্রাথমিক শিক্ষা 1 কোটির উপরে এখন এই যে শিক্ষার্থীদের দেব। স্কুল ড্রেস কিংবা জুতা দেওয়ার যে করাপশন হওয়ার যে না, না, স্কোপগুলো আমি আপনারা বন্ধ করবেন এটাতেই আসছি ভাই। সো শ্রেণীকক্ষে নিয়ে আসার জন্য, সো এগুলোর জন্য তাহলে উৎসাহিত হবে। এখন একটা সিগনিফিকেন্ট সংখ্যা, অনেক বড় সংখ্যা না, বাট একটা সিগনিফিকেন্ট সংখ্যা শিক্ষার্থী আমরা শ্রেণীকক্ষে আনতে পারছি না। তো তাদেরকে আনার ইনসেন্টিভের জন্য মিড ডে মিল, পুষ্টিকর খাদ্য, ইউনিফর্ম বছরে একবার, জুতা বছরে, ইউনিফর্মের অংশের জুতা, এই জিনিসগুলো আমরা প্রদান করার ব্যবস্থা করছি, যেগুলো পাইলটিং এখন হবে। পাইলটিংয়ের সাকসেসের উপরে ফুল প্রজেক্ট হবে। ফুল প্রজেক্ট আমরা করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যে এগুলোতে আমরা শ্রেণীকক্ষে আনতে পারবো। এখন আপনি বলেন করাপশন, যে কোনো প্রসেসে আমরা দেখেছি আমাদের দেশে করাপশন অনেক সময় ঢুকে যায়। এটা তো বিগত দিনগুলোর প্র্যাকটিস। সামনের দিনগুলোতে যেন এই করাপশন না ঢুকে সেটার জন্য আমরা কাজ করছি। সো টেন্ডারিং সব কিছু অনলাইন হবে। ইতিমধ্যে আমরা আপনার কি বলো না কি স্ট্রাকচার, ইউনিফর্মের কি কাপড় হবে, কি কোয়ালিটির কাপড় হবে, কি এগুলো এক্সপার্ট প্যানেল দিয়ে 11 জনের এক্সপার্ট প্যানেল দিয়ে আমরা ইনিশিয়ালি তৈরি করেছি। 11 জন এক্সপার্ট প্যানেলে আপনার টেক্সটাইল এক্সপার্টস ছিলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এক্সপার্টস ছিলেন, ওই আপনার টেক্সটাইল অ্যাসোসিয়েশন থেকে টেক্সটাইল ইউনিভার্সিটির এক্সপার্টকে প্রদান করা হয়েছিল, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং মার্চেন্ডাইজিং এক্সপার্ট ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের এক্সপার্ট ছিল, মাল্টিপল আপনার রিলিজিয়াস এক্সপার্টস ছিল, সো ইসলামিক ফাউন্ডেশন থেকে এক্সপার্ট ছিল, আপনার মাইনরিটি আপনার রিলিজন থেকেও এক্সপার্ট ছিল। 11 জনের একটা কমপ্লিট এক্সপার্ট প্যানেল, ফ্যাশনের এক্সপার্ট ছিল, 11 জনের একটা কমপ্লিট এক্সপার্ট প্যানেল মিলে সময় নিয়ে অরিজিনাল ডিজাইনটা সিলেক্ট করে এবং কাপড় টাপড় এগুলো সিলেক্ট করে। তারপর বিজিএমইএতে যায়, বিজিএমইএ এর এক্সপার্টরা মিলে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং আরেকটা আছে বিজিবিএ বা হলো আপনার সোর্সিং এজেন্টস, এই 4টা বড় বড় অ্যাসোসিয়েশন তারা একসাথে হয়ে তাদের এক্সপার্ট মিলে ফাইনাল প্রোডাক্টটা আমাদেরকে প্রোভাইড করে। এই ফাইনাল প্রোডাক্টটা পাইলটে মোস্টলি তারাই আমাদেরকে গিফট করছেন, বাংলাদেশ সরকারের ব্যয় হচ্ছে না, তারা গিফট করছেন বাংলাদেশ সরকারকে এই পাইলটিংয়ের জন্য। তো এই জায়গায় আমরা কস্টিং থেকে শুরু করে সব কিছু দেখে নিচ্ছি এবং এই কস্টিংগুলোর অ্যাসেসমেন্ট যেন ঠিকভাবে হয়। যেমন মনে করেন আমরা জাস্ট এগেন পরিষ্কার করার জন্য মিড ডে মিল বিশাল প্রকল্প, দেশব্যাপী আমরা 151টা উপজেলায় অলমোস্ট 30 লাখের কাছাকাছি শিক্ষার্থীদের বেলায় খাবার দিচ্ছি। এই খাবারটা আমরা অনেক ভুল ত্রুটি ইতিমধ্যে গত 2-3 মাসে অনেক ভুল ত্রুটি বের হয়েছে। হ্যাঁ, এই ভুল ত্রুটিগুলো সঠিক করার জন্য এখন আমরা মাল্টিপল ইস্যুতে গেছি। যেমন কি যে প্রত্যেকটা সোর্স ম্যাটেরিয়াল, মানে বান বানাবে, বানের ময়দা কোথা থেকে কেনা হচ্ছে এটা এখন লিস্ট করে দিতে হবে। ওই ময়দারও আমরা মনিটরিংটা কিভাবে হবে? এই মনিটরিং আপনার আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা আছে ডিপিইও, ইউইও, এদেরকে আমরা আলাদা করে ট্রেনিং দিচ্ছি এখন। ইউএন আপনার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আমাদেরকে সহযোগিতা করছে ট্রেনিং দেবার। আমরা বাধ্যতামূলক করেছি প্রত্যেকটা সাপ্লায়ার ফার্ম, ম্যানুফ্যাকচারার ফার্মের নিজেদের অ্যাক্রেডিটেড ফুড টেকনিশিয়ান এমপ্লয় করতে হবে, যার একমাত্র দায়িত্ব হলো আমাদের এই খাবারগুলো ঠিকভাবে আসছে কিনা, ফুড টেকনিশিয়ান। আমরা স্পট ইন্সপেকশন করবো ফ্যাক্টরি, সারপ্রাইজ স্পট ইন্সপেকশন করবো ফ্যাক্টরি অ্যাট দ্য সোর্স, এবং আমরা স্পট ইন্সপেকশন করার পরও তারা নিজেরা ইন্সপেকশন করতে পারে, তারা নিজেরা আমাদের অ্যাক্রেডিটেড ইসে থেকে ল্যাবরেটরি থেকে টেস্টিং করে আমাদেরকে রেজাল্ট দিতে পারে। এর মধ্যে এবং ডেলিভারিতেও এই যে যখন অ্যাকসেপ্ট করবে স্কুলে, যেই কমিটি অ্যাকসেপ্ট করবে সেই কমিটি 5 জনের কমিটি, একজন প্রিন্সিপাল মানে স্কুলের হেডমাস্টার, এসএমসি মানে স্কুল ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য এবং 3জন মা, এই 3জন মা আবার রেগুলারলি বদল হতে থাকবে। সো এই কমিটি যদি অ্যাকসেপ্ট না করে তাইলেও তাদের এটা বাতিল। সো খুব স্ট্রিনজেন্টভাবে আমরা এই জিনিসগুলো করেছি, কারণ আমরা শিক্ষা নিয়েছি কীভাবে হয়েছে। এই ইউনিফর্ম, জুতো সব কিছুর জন্য এই পাইলটের মাধ্যমে আমরা দেখব। এইভাবেই আমরা নীতিমালাগুলো তৈরি করব। আমাদের প্রচেষ্টা থাকবে কোনো জায়গায় যেন করাপশন ঢুকতে না পারে, কিন্তু তাই বলে আবার জাস্ট করাপশন ঢোকার ভয় আমরা কাজ করা বন্ধ করে দেবো, এটা তো হতে পারে না। নিঃসন্দেহে কাজ করলে করাপশনের সুযোগ থাকবে, কেননা আমলাতান্ত্রিক পর্যায়গুলোতেই এই করাপশনের সুযোগগুলো বেশি তৈরি হয়। একটা কমিটি হয়, কমিটি স্ট্যান্ডার্ড সেট করে দেয়, কিন্তু কোনো কিছু যখন বুঝে পাওয়ার যখন সময় আসে তখন ওই কোয়ালিটিটা চেক করে আর প্রোডাক্টটা বুঝে নিচ্ছে না ইজারাদার। এই কারণে ওই যে ফাইনাল অ্যাকসেপ্টেন্সের সময় আমরা বাচ্চাদের গার্ডিয়ানদের ঢুকিয়েছি এবং ভেরি স্পেসিফিক্যালি মাদের ঢুকিয়েছি। জি, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, ইংলিশ মিডিয়াম প্রসঙ্গে। আপনি জানেন যে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ার হার যেমন আছে, আবার প্রাথমিক পর্যায়ে অভিভাবকদের মধ্যে বাচ্চাকে একটা উচ্চমানের শিক্ষা দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা আছে।
হতাশার জায়গা হলো প্রাইমারি স্কুলগুলো তেমনভাবে ডেভেলপ না হওয়ার কারণে একটা মধ্যবিত্ত সাধারণ পরিবার অনেক টাকা খরচ করে তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, পড়াতেই পারেন। এটি কি শুধু একটা ইংলিশ মিডিয়াম, ইংলিশে শিক্ষা, ইংরেজি মাধ্যমে সন্তানকে শিক্ষিত করার আকাঙ্ক্ষা, নাকি আপনার কাছে কি মনে হয় যে এটি একটা আমাদের বড় ব্যর্থতার জায়গা? এর ফলে আমরা দেখতে পাই সরকার কিন্তু বড় একটা রাজস্ব হারায়, কেননা ব্রিটিশ কাউন্সিল এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কিন্তু একটা মোটা অঙ্কের তারা অর্থ নেয়। তো এই ইংলিশ মিডিয়ামকে নিয়ে কি ভাবছেন আপনারা? এখানে কিছু জিনিস আছে, একটা আমি কয়েকটা জিনিস পরিষ্কার করে নিই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো এটা আমাদের মাল্টিপল লেভেলসে ব্যর্থতা। বিগত বছরগুলোতে সরকারি প্রাথমিকের যে দুরবস্থা করা হয়েছে, সেই কারণে সরকারি প্রাথমিকের উপরে যা অনেক এলাকাতেই, সব এলাকায় না বাট অনেক এলাকায় যাদের ওই সামর্থ্যটা আছে তারা আর আস্থা রাখতে পারছেন না সরকারি প্রাথমিকে, তারা প্রাইভেটে চলে যাচ্ছেন। প্রাইভেটে অনেক সময় ইংলিশ মিডিয়ামে যাচ্ছেন, ইংলিশ মিডিয়ামের মান একটু বেশি ভালো বলে তারা অনেক সময় মনে করেন, তার জন্য যাচ্ছেন। কিন্তু আবার আরেকটা ব্যর্থতা হলো যে এই অন্য স্কুলগুলোর মান যে খুব ভালো, বেশিরভাগ সময় আমরা যা দেখেছি তা না। সো এবং এগুলো কিন্তু আমাদের সরকারের অধীনেই, রেগুলেশন আমার মন্ত্রণালয়ের অধীনে। এই কারণে আপনাকে প্রথমে বললাম যে এই সব সমন্বয়ের কাজগুলো আমরা করছি, যে আমরা মিনিমাম স্ট্যান্ডার্ডগুলো সকলের জন্য সেট করে দেবো। ইংলিশ মিডিয়ামে যেটা হবে বাংলা মিডিয়ামে তাই হবে, বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সনে তাই হবে, এবং সরকারি প্রাথমিকেও তাই হবে। মানে স্ট্যান্ডার্ডটা ইংলিশ মিডিয়ামে ইংরেজি ভাষায় শিক্ষা প্রদান করা হয়, তাহলে সেখানে ইংলিশটা হয়তো বেশি চর্চা থাকবে। বাংলা মিডিয়ামে বাংলা ভাষায় শিক্ষা প্রদান করা, এখানে বাংলার চর্চাটা বেশি থাকবে। আপনার মাদ্রাসায় আরবি ভাষায় শিক্ষা প্রদান করা, ওখানে হয়তো আরবির চর্চাটা বেশি থাকবে। কিন্তু কিছু জিনিস তো চেঞ্জ হয়ে যায় না, যে ইংলিশটা লাগবে, বাংলাটা মাতৃভাষা, গণিতটা লাগবে, খেলার মাধ্যমে এই প্রাথমিক লেভেলের বাচ্চারা শিখতে পারবে। এই সব কিছু ওই যে সমন্বয় করে আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছি। এটা আপনি বললাম না, ওই যে অ্যাডভাইজারি প্যানেলগুলো এখন কমিটিগুলো তৈরি করা হয়েছে, আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড সবার জন্য সেট করে দিব। ঢাকা শহরের নামি দামি বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন সবগুলোকে আমরা কয়েকবার ডেকেছি এবং তাদেরকে নিয়ে এই প্যানেলগুলো তৈরি করা হচ্ছে, অ্যাডভাইজারি প্যানেলগুলো তৈরি করা হচ্ছে। আগামী দিনগুলোতে এই যে এই সমন্বয়হীনতা আর থাকবে না। এখন ইংলিশ মিডিয়ামগুলোতে আপনি দেখবেন যে আরেকটা ছোট্ট জিনিস আছে, যে প্রাথমিক লেভেলে ব্রিটিশ কাউন্সিলের কোনো সে বা কোনো কন্ট্রোল নাই। ব্রিটিশ কাউন্সিল শুধুমাত্র তাদের মাধ্যমে, এবং তারাও না, তাদের মাধ্যমে দুটো স্ট্যান্ডার্ডাইজ পরীক্ষা নেওয়া হয়। একটা হলো এসএসসি এইচএসসি ইকুইভ্যালেন্ট, মানে একটা এসএসসি ইকুইভ্যালেন্ট, একটা হলো এইচএসসি ইকুইভ্যালেন্ট, ও লেভেল এই লেভেল। এই পরীক্ষা দুটো উপরেই তাদের হাত। এই পরীক্ষা দুটো থেকে, এবং সম্প্রতি তারা এটার ফিও বাড়িয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখা যায় টিউশন ফি অত্যধিক, এটার একটা অভিযোগ থাকে। হ্যাঁ, তাদের একটা যুক্তি যে এই প্রতিষ্ঠানগুলো আর কোনো তাদের অর্থের উৎস নাই, শিক্ষার্থীদের টিউশন ফি থেকেই তারা বেতন সহ প্রশাসনিক ব্যয় তারা বহন করে থাকেন। কিন্তু সেটা লেভেলটা সেট আপ করে দিবে কি, কতখানি যাবে টিউশন ফি? একটা প্রিকেজির বাচ্চাকে আমি একটু প্রশ্নটা শেষ করে নিই। প্রিকেজির বাচ্চাকে ভর্তি করাতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগছে। পক্ষান্তরে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 10 থেকে 15,000 টাকা দিয়ে ভর্তি হওয়া যায়। এই যে মানে পদ্ধতিটাকে আপনি কতটুকু আসলে সঠিক মনে করছেন? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা মার্কেট ক্যাপিটালিজমে বিশ্বাসী, হ্যাঁ, উইথ রেগুলেশনস, মানে নট ক্রোনি ক্যাপিটালিজম, যে একটা ব্যবসা যা ইচ্ছা তাই তুলে নিল, বাট উইথ রেগুলেশন। আমরা মার্কেট ক্যাপিটালিজমে বিশ্বাসী, উই নট এ সোশ্যালিস্টিক গভর্নমেন্ট। আর যদি মার্কেট ক্যাপিটালিজমে বিশ্বাসী হয়, তাহলে ব্যবসা বান্ধব আমাদের সরকার ব্যবস্থা। তো ব্যবসা বান্ধব সরকার ব্যবস্থায় ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, while as long as it is regulated, খুব বেশি আলোচনা করবার জায়গা সরকারের থাকে না। সো ইটস ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। মিনিমাম স্ট্যান্ডার্ড কি হতেই হবে, এটা আমরা সেট করে দেব। এখন ম্যাক্সিমাম আপনি এখন একটা রেস্টুরেন্টে যেতে চান, ওই রেস্টুরেন্টে আই ডোন্ট নো 1300 মাইল দূর থেকে খাবার নিয়ে আসা হয়, ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসা হয়, তাহলে তারা যেটা চার্জ করবে আর অন্য একটা রেস্টুরেন্ট যেটা চার্জ করবে সেটা তো এক হবে না। কিন্তু আমার রেগুলেটর কি হতে হবে, ওই রেস্টুরেন্টের কিচেন যেন এতখানি পরিষ্কার মিনিমাম থাকে, ওই রেস্টুরেন্টে যারা সার্ভ করছে তাদের এতখানি অ্যাবিলিটি যেন মিনিমাম থাকে। সো ওই যে যতগুলো রেগুলেশন আছে সেগুলোর অধীনে থেকে বাকি ব্যবসা বান্ধব সরকার ব্যবস্থায় আমরা বিশ্বাসী, তারা কিভাবে করবে সেটা দেখবে। এবং অবভিয়াসলি এখানেও কনজিউমার প্রোটেকশন আছে, কনজিউমার রাইটস আছে। সো কনজিউমার প্রোটেকশনে যে কনজিউমারদের যদি কোনো কমপ্লেইন থাকে যে আমাকে এত চার্জ করা হচ্ছে কিন্তু সার্ভিস আসলে এতটা না, তখন সেটার আইন আছে, ইতিমধ্যে দেশে আছে, সেই জায়গায় ব্যবস্থা নেওয়া হবে। সেই হিসেবে যদি আমাদের মন্ত্রণালয়েও কমপ্লেইন্স আসে, তখন সেই জায়গা থেকে আমরাও সেটার যতখানি ব্যবস্থা নেওয়া যায় সে ততখানি ব্যবস্থা নেব। তবে নির্ধারণ করে দেওয়া কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট আমরা বানিয়ে
স্ট্যান্ডার্ডগুলো আমরা নির্ধারণ করে দেব এবং ওই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে কি হওয়া উচিত সেটার সাজেশনস নিশ্চয়ই আমরা দিয়ে দিব। বাট অ্যাবসলিউট কন্ট্রোল, তাহলে তো ভাই আমরা আর মার্কেট ক্যাপিটালিজমে বিশ্বাসী থাকলাম না। মাদ্রাসার প্রসঙ্গে সংক্ষেপে জানতে চাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দু একটি প্রশ্ন আপনাকে করতে হয়তো পারবো। মাদ্রাসার শিক্ষা আধুনিকায়নের কথা অনেকবারই বলা হয়, বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয়েছে। এর আগের আওয়ামী লীগ সরকার মাদ্রাসার যে দাওরায়ে হাদিস সেটিকে স্নাতক সমমান দিয়েছে, অনার্স সমমান দিয়েছে। তো আপনারা মাদ্রাসার শিক্ষা সংস্কারে আসলে বেসিক কোন জায়গাগুলোতে পরিবর্তন আনবেন? বিশেষত আপনি যে মন্ত্রণালয়ে আছেন তার যদি আমরা সমপর্যায়ে ধরি, ইবতেদায়ী কি করতে চান আসলে এটির উন্নয়নে? ইবতেদায়ী হলো আলিয়া মাদ্রাসার অংশ, এখানে আবার আপনার কওমি মাদ্রাসাও আছে। পয়েন্ট হলো আমি যেটা প্রথমেই বলেছি যে সমন্বয় হতে হবে, বেসিক স্ট্যান্ডার্ডটা অ্যাক্রস দ্য বোর্ড সিমিলার হতে হবে, বা মিনিমাম স্ট্যান্ডার্ডটা সবার ফলো করতে হবে। এইটা আমরা কনসেন্সাসের মাধ্যমে সেট করব। এই মুহূর্তে যেহেতু কাজটা অনেক বড়, এই মুহূর্তে আমরা শুধু ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এগুলো নিয়ে কাজ করছি। এটা মোটামুটি গুছিয়ে ফেলার পর আমরা মাদ্রাসায় যাব। ইতিমধ্যে মাদ্রাসা বোর্ড থেকেও আমাদের কাছে কয়েকবার রিকোয়েস্ট এসছে যে ইবতেদায়ী যেন আমাদের এই রেগুলেটরি অধীনে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু তাদের সিলেবাসটা বেশ ভিন্ন, সো এটার জন্য আমাদের আলাদাভাবে আবার নজর দিতে হবে, যেটা অবভিয়াসলি আমাদের দায়িত্ব এবং আমরা দিব। কিন্তু একটা লেভেলে এই জিনিসটা সাজিয়ে তারপর আমরা ওটাতে যাব। আমরা আশাবাদী উইদিন দ্য টার্ম অফ দিস গভর্নমেন্ট এই জিনিসগুলো আমরা সমন্বয়ের ভেতরে নিয়ে আসতে সক্ষম হব। জি, এবার একটু অন্য প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। আপনার ব্যক্তি জীবন কিংবা আপনার পিতা মুসা বিন শমশের, তার যে বিলাসী জীবন নিয়ে কথা হয়, আলোচনা হয়, চর্চা হয়, তো এরকম একটা পরিবার থেকে উঠে আসা, যার আসলে একেবারে প্রান্তিক মানুষের জীবনযাপনের ধারা দেখার সুযোগ হয়নি, এবং প্রাথমিক পর্যায়ে যারা পড়াশোনা করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে তৃণমূলে, তারা একান্তই বেশিরভাগই খুবই দরিদ্র পরিবারের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যাদের জীবনযাপন সম্পর্কে অবলোকন করার আপনার সরাসরি সুযোগ হয় নাই। সো সেই মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আপনার যে জীবনযাপন, এই দুটোর মধ্যে এক ধরনের আপনি বৈপরীত্য দেখেন কিনা, বা দুটোর মধ্যে নিজেকে কিভাবে আবিষ্কার করছেন? মানে প্রথমত কথাটা পুরোপুরিভাবে ভুল, মানে যে কথাটাই পুরোপুরিভাবে ভুল সেটার উত্তর ভিন্নভাবেই দিতে হবে। প্রথমত অবভিয়াসলি আমার বাবা অতি পরিচিত একজন ব্যক্তিত্ব এই দেশে, এবং ওনার অনেক বিলাসবহুল জীবন ছিল। উনি যখন সুস্থ ছিলেন, এখন উনি বেশ বিগত 5-6 বছর ধরে অনেক অসুস্থ, এটা কমপ্লিটলি ডিফারেন্ট পয়েন্ট। বাট হ্যাঁ, অনেক বিলাসবহুল জীবন ছিল। ওনার বিলাসবহুল জীবন ছিল বলে আপনি কিভাবে ধরে নিন আমার বিলাসবহুল জীবন ছিল? দুটো জিনিস বলি। এক হলো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি ভালোভাবে অনুধাবনই করতে পারিনি যে আমার বাবা অনেক বিত্তশীল। কারণ আমি এগেন, এটা অনেকের কাছে অনেক ধরনের ভাবে মনে হতে পারে, বাট আমি ছোটবেলায় একটা আইসক্রিম কেনার জন্য আমার 15 বার কান্নাকাটি করতে হতো। হ্যাঁ, সো আমি কখনো আমি ওই দেশের বাইরে যেয়ে প্রথম বুঝেছি, ওয়েট এ মিনিট, আমার বাবার তো অনেক কিছু আছে, আমার বাবা তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা দেশের বাইরে যেয়ে বুঝেছি, দেশে থেকে থাকতে বুঝিনি। আর দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর থেকে, মানে প্রথম ডিগ্রি লাভ করার পর থেকে, যেটা আর কি আজ থেকে অলমোস্ট 30 বছর আগে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করার পর থেকে আমি কখনো আমার বাবার ফাইন্যান্সিয়াল সহযোগিতায় পরিচালিত হইনি। আমি নিজেরটা নিজে দেখেছি। সো তাহলে আমার ওই বিলাসিতার কোনো সুযোগই নেই। আর বাংলাদেশে বড় হয়েছি ভাই, আপনি কিভাবে চিন্তা করলেন প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আমি বড় হই নাই? গত 15 বছর বাংলাদেশের এইটুকু মোটামুটি আমি সেট করে বলতে পারি যে বাংলাদেশের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের মধ্যে যদি 1 নাম্বার হায়েস্ট নাও হই, টপ 10-এর ভিতরে আমি আছি। কতগুলো ইউনিয়ন বা উপজেলা আমি পার্সোনালি ভিজিট করেছি গত 15 বছর। সো প্রান্তিক জনগোষ্ঠী কে কোথায় আছেন, কিভাবে আছেন, ভাই আমার দেশ ভাই। হ্যাঁ, এই শহরে আমি বড় হয়েছি। আমি জানি নির্বাচনের সময় অনেকে এই ধরনের কথাবার্তা বলেছেন যে আরে উনি এইখানকার লোক, ওখানে। এর থেকে ভ্রান্ত ভুল চিন্তা আর হতে পারে না। বাকি আপনার না খেয়ে থাকতে হবে না টু আন্ডারস্ট্যান্ড না খাওয়ার ব্যথা কতখানি। আপনার নিজের অনেক সময় অনেক দুরবস্থায় থাকতে হবে না টু আন্ডারস্ট্যান্ড যে মানুষ যখন দুরবস্থায় থাকে তাদের কতখানি সহযোগিতা দরকার। আপনার সহমর্মিতা থাকতে হবে, আপনার এমপ্যাথি থাকতে হবে। তো এটা ভাই আমার দেশ, এইটা আমার শহর, এই জায়গার প্রত্যেকটা মানুষ আমার মানুষ। তাদের কাছে যতখানি আমি যেতে পারি, যত কেউ যেতে পারে, তাতে কোনো কম আমি যেতে পারি, এটা চিন্তা করার থেকে ভুল চিন্তা আর হতে পারে না। যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠে ঈদের বিশেষ আয়োজন। ভালো থাকবেন।
থাকবেন।